আশুলিয়ায় লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিচার শুরু। রাজসাক্ষী হতে দোষ স্বীকার এসআই আফজালুলের। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা করলেন সুখরঞ্জন বালি। আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রি কোনো আমি আলো বাতাস পাইনি। গণরুম, গেস্ট রুম সহ ক্যাম্পাস থেকে অপসংস্কৃতি দূর করার প্রত্যয় ছাত্র দলের। 3 হল নিয়ে 1 ভোট কেন্দ্র নিয়ে সংঘাতের শঙ্কা বিনিয়ামিনের। প্যানেল দিলেন উমামা। বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, অভিযোগ তারেক রহমানের। সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা। হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। সংসদীয় আসন ও সীমানা নিয়ে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ, বিক্ষোভ। রোড ম্যাপের জন্য আগামী সপ্তাহের অপেক্ষা। সবার বক্তব্য আমলে নেয়ার দাবি জামায়াতের। কমিশনের আশায় বসে না থেকে মন্ত্রণালয়গুলো নিজ উদ্যোগে চালাচ্ছে সংস্কার। শেখ হাসিনার আমলে পাচার হওয়া টাকা ফেরানোর চেষ্টা চলছে। একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না। প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে, সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখে আসছেন তারা। আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। 5 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 জন আহত। সাদা পাথর লুটপাটে রাজনীতিবিদ, প্রশাসন সহ অন্তত 42 জনকে শনাক্ত করেছে দুদক। অনুসন্ধানের জন্য কমিশনের সুপারিশ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানো এবং একজনকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দোষ স্বীকারের পর রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন এসআই আফজালুল হক। এদিকে দেলোয়ার হোসেন সাইদের মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণ, নির্যাতন ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ট্রাইব্যুনালে। ভ্যানে লাশের ওপর তোলা হচ্ছে লাশ, এরপর পুড়িয়ে দেওয়া হয় আগুনে। এই নৃশংসতা 2024 সালের 5 আগস্টে 5 জনকে গুলি করে হত্যা ও গুলিতে আহত একজনকে এভাবেই পুড়িয়ে দেওয়া হয়। 6 জনকে পুড়িয়ে দেওয়া ও 4 আগস্ট একজনকে গুলি করে হত্যা সহ 7 জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলায় মোট আসামি 16 জনের মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক। এদিন গ্রেপ্তার 8 জনকে তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন পুলিশ সদস্য আফজালুল হক। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য কোনো প্রস্তাবও দেইনি। প্রসিকিউশন চায়ও না যেখানে কোনো অ্যাপ্রুভার হোক। কিন্তু কোনো ব্যক্তি, কোনো আসামি যদি আদালতে এসে বলে যে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনয়ন করা হয়েছে আমি তা স্বীকার করছি, এইটা আসামি এবং আদালতের ব্যাপার। এদিকে গুম নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি। বলেন 2012 সালের 5 নভেম্বর সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আসলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গুম করে রাখে 2 মাস 17 দিন। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতে 5 বছর জেলে ছিলেন তিনি। আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রি কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি। ওখানে ছিলাম আমি 3 মাসের করে, আমি 13 দিন কম ছিল।
অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও হায়দার আলী সহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে, কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না, সেহেতু তাকে আর সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি। টাকার অফার দিয়েছিল, সেটা তো উনি রাজি হন। তাকে গোপন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল, সেটা তিনি অভিযোগ করেছেন। তাকে পরবর্তীতে পুশব্যাক করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষীর কাছে তুলে দিয়েছিল, সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বন্দী ছিলেন, সেটা রেকর্ডপত্র আছে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার তদন্ত সংস্থার রিপোর্টের প্রাপ্তি সাপেক্ষে আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া ৫ আগস্ট চানখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল ১-এ চলা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য নেওয়া হচ্ছে আরও ২ জনের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা আজই প্রকাশ করার কথা জানিয়েছে কমিশন। সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, গণরুম, গেস্টরুম সহ ক্যাম্পাস থেকে অপসংস্কৃতি দূর করা হবে। ৩ হল নিয়ে ১ ভোট কেন্দ্র নিয়ে সংঘাতের শঙ্কা প্রকাশ করেছেন বিনিয়ামিন, আর প্যানেল দিয়েছেন উমামা ফাতেমা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন আলোচনার কেন্দ্রে। চলছে উৎসবের আমেজ। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দিনভর চলছে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন, তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন। বাকি মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে, অন্যথায় সবকটি বাতিল বলে গণ্য হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। বেসিক্যালি ভোটার আইডিটা ইম্পর্টেন্ট ইস্যু। তার ভোটার আইডি ঠিক আছে কিনা, সে ভোটার কিনা, হ্যাঁ, তার নাম ইত্যাদি আমরা যাচাই করব। সেকেন্ড হচ্ছে তার প্রস্তাবকের হলের নাম, ভোটার ইত্যাদি রেজিস্ট্রেশন যাচাই করব, প্রস্তাবকের স্বাক্ষরটা ঠিক আছে কিনা। এরপরে সমর্থক যে একইভাবে তার নাম, ভোটার আইডি, এটা ইম্পর্টেন্ট ইস্যু, সে ভোটার কিনা ইম্পর্টেন্ট ইস্যু। এদিন ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। প্যানেলের ভিপি উমামা ফাতেমা, জিএস আলসাদি ভুইয়া, এজিএস সায়েদ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল ঘোষণার পর উমামা ফাতেমা বলেন, ৫ আগস্ট পরবর্তী যে চাওয়া, যে সংস্কারের প্রত্যাশা, তা পূরণের জন্যই এই প্যানেল গঠন করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে। এখানে কোনো প্রকার নীল, সাদা, গোলাপি দলের রাজনীতি হবে না। নির্বাচিত হলে ডাকসুর ভূমিকা কি হবে, এসব প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাসে ব্রিফিং করেছে ছাত্রদল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্টরুম কালচার চিরতরে দূর করা হবে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানেও দেয়া হবে গুরুত্ব। একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে, সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচাইতে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটা। এদিকে নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার অভিযোগ, 3টি হল মিলে একটি ভোট কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা চলছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম, ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। নির্বাচন কমিশন ছাত্রলীগের ফৌজদারি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হলগুলোতে যদি 13 জন প্রার্থী হয়। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নানা কার্যক্রম চলছে। সেখানকার সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করবো আমার সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। সুমাইয়া ঐশী, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন, আজ তালিকা প্রকাশের কথাও রয়েছে। এছাড়াও ক্যাম্পাস ঘিরে কি কি কর্মসূচি চলছে? নির্বাচন তো কাছাকাছি সময়ে চলে আসলো, সেখানকার সার্বিক অবস্থা জানাবেন।
ইশরাত, সার্বিক অবস্থা সবশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি, বিকেল 5টার দিকে কিন্তু প্রার্থীদের যে খসড়া তালিকা বা প্রাথমিক তালিকা সেটি প্রকাশের কথা ছিল, তবে এখন 7:10-এরও বেশি বেজে গেছে। এখনও পর্যন্ত নির্ধারিত সময় পার হলেও সেই তালিকা আমরা হাতে পাইনি। বলা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। ঠিক সুনির্দিষ্ট সময় আমাদেরকে বলা হয়নি যে এই সময়ের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে, তবে ধারণা করা হচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই প্রার্থীদের যে খসড়া তালিকা সেটি প্রণয়ন করা হতে পারে। আরও একটি যে বিষয় জানা গেছে সেটি হচ্ছে প্রার্থীদের নামের পাশে, অর্থাৎ প্রাথমিকভাবে যে প্রার্থীরা মনোনীত হবেন নির্বাচন কমিশনের মাধ্যমে, তাদের নামের পাশে সংক্ষিপ্ত নাম সংযোজন করার একটা পদ্ধতি চলছে, অর্থাৎ ডাক নাম যেটিকে আমরা বলি, সেটি সংযোজনের একটি প্রক্রিয়া চলছে। সেটির কারণেও কিছুটা বিলম্ব হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিক খসড়া যখন প্রণয়ন করা হবে তখন আসলে আমরা জানতে পারবো যে প্রাথমিকভাবে কারা কারা কোন কোন পদের জন্য লড়ছেন। এবং একটি উল্লেখযোগ্য বিষয় বলতে চাই, আজকে সকাল থেকে কিন্তু সমস্ত বাকি যারা ছিল অন্যান্য ছাত্র সদস্য সংসদ থেকে যাদের প্যানেল ঘোষণা এখনও পর্যন্ত হয়নি, তারা কিন্তু আজকে প্যানেল ঘোষণা করেছেন। নারীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীদের অংশগ্রহণ দেখছি। কোনো প্যানেলে কিন্তু আমরা দেখেছি GS VP পদেও নারীরা রয়েছেন। ফলে একটি বেশ ইতিবাচক বিষয় আছে। তবে সব মিলিয়ে আসলে ডাকসু নির্বাচনের দিকেই মানুষের নজর আছে। সবাই আশা করছে একটি সুষ্ঠু নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে ঐশী। শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমা কার্যক্রম। সকাল 9টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ চলে দুপুর 2টা পর্যন্ত। জমা নেওয়া হয় বিকেল 4টা পর্যন্ত। রবিবার পর্যন্ত চলবে যাচাই বাছাই। পরে 25শে আগস্ট ঘোষণা করা হবে প্রার্থী তালিকা। এর আগে গত 18 ও 19শে আগস্ট দুদিনে জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নেন 328 জন প্রার্থী। এদিকে জাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা সদস্য মোতায়েন চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। দীর্ঘ 33 বছর পর হতে যাওয়া এই নির্বাচনে ভোটার 11,919 জন। ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মীয় কারণ নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের অধিকাংশ ঘটনার নেপথ্যেই ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। নির্বাচনের সনাতন ধর্মাবলম্বীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন তারেক রহমান। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের টাকা বিদেশে পাচার করেছে বিগত সরকার। এবং তারা যে গাড়ি কিনছেন, সেই গাড়িগুলো কোনোটাই আপনার 2 কোটি 3 কোটি টাকার কমে নয়। এটা কোত্থেকে গেল? এই দেশের সম্পদকে তারা পাচার করেছে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই বাংলাদেশ কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই বাংলাদেশ আপনার, আমার, আপনাদের, আমাদের সবার। তিনি বলেন, ধর্মীয় কারণ নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনার অধিকাংশের নেপথ্যে ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। ভাই বোনেরা, আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যাতে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনাদের সকলকে আমি সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তারেক রহমান। ক্ষমতা যেতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ের ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
তারেক রহমান বলেন, রাজনীতিতে বিতর্ক থাকবে, কিন্তু বিরোধ এমন জায়গায় নেওয়া উচিত নয় যাতে পরাজিত শক্তি সুযোগ পায়। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব বাতিলের দাবিতে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। আগামী 24 আগস্ট থেকে নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার ওপর শুনানি শুরুর কথা রয়েছে। 9 উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট জেলায় সংসদীয় আসন 4টি। আসন্ন নির্বাচনে একটি আসন কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এতে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। 4টি আসন বহাল রাখার দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণী পেশার মানুষকে নিয়ে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওয়াপাড়া ও কাটাখালী এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। বাগেরহাটের সংসদীয় আসন 4টা থেকে 3টে করেছে, প্রতিবাদ গ্রহণ করেছে। 25 তারিখে সিদ্ধান্ত 4 আসন ফিরিয়ে দেওয়ার পক্ষে না হয় 26 তারিখ থেকে লাগাতার কর্মসূচি। মহাসড়ক 4 ঘন্টা অবরোধ করে রাখায় আটকে পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নর্থ সিটি থেকে আসছি বাগেরহাটে যাওয়ার জন্য, কিন্তু এখানে এই মোড়ে এসে দেখি এখানে অবরোধ চলছে। এখন মানে যা পৌঁছাতে পারি না, এখন এখানে নাকি 1 ঘন্টা লেট করা কি একটা কষ্ট না, এক সাইডে আমাদের জায়গা দিলে কিন্তু হয়। মেঘনা উপজেলাকে কুমিল্লা 2 আসনেই বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হোমনা মেঘনা নাগরিক সমাজ। এক পর্যায়ে ভাটেরচর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। কিছুক্ষণ পর তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস খসড়ায় কুমিল্লা 2 আসন থেকে মেঘনা উপজেলাকে সরিয়ে কুমিল্লা 1 আসনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভৌগোলিকভাবে হোমনা আর মেঘনা 1 এবং মেঘনার সাথে 1 ইঞ্চি জায়গা ভৌগোলিকভাবে দাউদকান্দির সাথে সংযুক্ত নাই। সর্বস্তরের জনগণের এই দাবি, হোমনার মানুষ মেঘনার মানুষ একই আসনে আমরা একসাথে থাকতে চাই। যশোর 3 ও 6 আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। এ সময় বক্তারা অভিযোগ করেন সীমানা পুনর্নির্ধারণের নামে ষড়যন্ত্র চলছে। একই দাবিতে মনিরামপুরেও বিক্ষোভ মিছিল ও ইওনোর কাছে স্মারকলিপি দেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া চট্টগ্রাম 4 আসনে আকবর শাহ এলাকাকে অন্তর্ভুক্ত না করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নির্বাচনী রোডম্যাপ নিয়ে বৈঠক করেছেন 4 নির্বাচন কমিশনার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে বিকেলে নির্বাচন ভবনে যান জামায়াতের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় আসনের যে বেশ কম হয়েছে তা নিয়ে সিইসির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে। সেখানে ছিলেন 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তবে প্রধান নির্বাচন কমিশনার আ.ম. নাসিরউদ্দিন ছিলেন না বৈঠকে। আলোচনা আগামী সপ্তাহে গড়াতে পারে বলে জানানো হয় কমিশন থেকে। এদিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের 5 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে হামিদুর রহমান আজাদ জানান, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে। ন্যাশনাল বেজ অনুযায়ী ওনাদের যে 4,20,000 একটা এভারেজ ভোটার ঠিক করে একটা আসন করেছেন, তো সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গার কিছু আসন বেশ কম হয়ে গেছে। 39টি আসনের মধ্যে আমাদের অবজারভেশন বা আপত্তিটি আমরা 10 তারিখের মধ্যে দিয়েছি। সেখানে একটা ডেফিনিট নাম্বার আছে। শিডিউল ডেটে আসলে এগুলো আপনারা আবার হিয়ারিংয়ের সময় আমরা আবার ব্রিফ করব। পিআর পদ্ধতি ছাড়া দলটি নির্বাচনে যাবে কি না সে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি বলেও মন্তব্য করেন এই জামাত নেতা। ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিউর টাইম আসে নাই। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার কমিশনের প্রস্তাবের অপেক্ষায় না থেকে সব প্রণোদিত হয়ে আগে ভাগে সংস্কার করে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, পাচার হওয়া টাকার একাংশ ফেরত আনার কাজ চলছে। রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে 25 আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় সপ্তাহের শেষ কার্যদিবসে। সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সরকারের নীতি নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন শুরু হয়েছে। স্বপ্রণোদিত হয়ে প্রতিটি মন্ত্রণালয় কাজ করেছে। 10টা কমিশনের যে সংস্কার, এটাই আমরা বাস্তবায়ন করছি না। এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থের মধ্যে 40,000 কোটি টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না। প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে, সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখে আসছেন তারা। প্রেস উইং জানায়, এনবিআর বিভক্ত করার সংশোধনী প্রস্তাবে রাজস্ব নীতি বিভাগে যে কোনো ক্যাডার নিয়োগ করা যাবে, তবে ব্যবস্থাপনা বিভাগের ক্ষেত্রে কাস্টমস ক্যাডারকে প্রাধান্য দিতে হবে। 2 ইউনিয়ন জেনারেল যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে কক্সবাজারে 24 আগস্ট থেকে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। 24, 25, 26 তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে। রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয়, সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য 3টা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। ব্রিফিংয়ে জানানো হয়, কূটনৈতিক পাসপোর্ট থাকলে এখন থেকে পাকিস্তানে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। এক্ষেত্রে পাকিস্তানের নাগরিকরাও একই সুবিধা পাবেন। যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 5 মাস বিরতি দিয়ে আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সকাল 11টার পর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে চলে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলা। প্রায় 4 ঘন্টার সংঘর্ষে 2 পক্ষের অন্তত 6 জন আহত হয়। পুলিশ বলছে, সড়কে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর অবস্থানে পুলিশ। 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। ফের মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত সায়েন্স ল্যাবরেটরি ও আশপাশের এলাকা। কিন্তু সংঘর্ষের কারণ কি? 2 পক্ষের কথা থেকে জানা যায়, গত 19 আগস্ট কোচিং সেন্টারের ক্লাস করা 2 কলেজের 2 শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় ঘটনা গড়ায় বৃহস্পতিবারে। সকাল 11টা থেকে 2 কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে সংঘর্ষে। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাস বন্দি করে রাখে পুলিশ। হটিয়ে দেয়া হয় সিটি কলেজ শিক্ষার্থীদেরও। কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা দুপুর 12:30টার দিকে পুলিশের বাধা অতিক্রম করে ঢাকা কলেজ অভিমুখে অগ্রসর হয়। কাছাকাছি পৌঁছালে 2 পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন। ওরা কি করে আমাদের সেই একটু ঢিল মারা পুলিশে বয়া করা থেকে জায়গা, পুলিশে কি করে আন্দোলনটা মারে জায়গা, এটা তো কোনো সমাধান না। ঢাকা পোলাপানগুলো মারে, যার কারণে যারা পরবর্তীতে ঢাকা যে পোলাপান ইন্টারে ওরা মারতে যায়। পুলিশ বলছে, সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান না হয় নিয়মিত বিরতিতে সংঘর্ষে জড়াচ্ছে শিক্ষার্থীরা। পুলিশও আমরা মাঝামাঝি অবস্থানে এসেছি, যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে, মুখোমুখি সংঘর্ষ যেন না হয়। তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। চলতি বছরের 18 মার্চ 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়। সে সময় উভয় পক্ষের অন্তত 50 শিক্ষার্থী আহত হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটে রাজনীতিবিদ, স্থানীয় প্রশাসন সহ অন্তত ৪২ জনকে শনাক্ত করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় অনুসন্ধানের জন্য কমিশনের সুপারিশ করা হয়েছে। সফেদ পাথরে গা ছুঁয়ে স্বচ্ছ পানির ধারা, চোখ মনকে শীতল করা অনুভূতি। এমন অনুভূতিতে মন ভাসাতে বোধহয় হাজার হাজার পর্যটক ভিড় জমান সিলেটের ভোলাগঞ্জ, বিছানাকান্দি বা জাফলংয়ের মতো পাথুরে এলাকায়। যে চোখের দৃষ্টিতে পাথর পানির মিতালিতে মন জুড়ায়, সেই চোখেরই লোভী নজরে সিলেটের অন্তত 4টি স্থানে পাথর লুট করেছে দুর্বৃত্তরা। একদিন দুই দিন নয়, মাসের পর মাস চলছে পাথর লুটপাট। 4টি স্থানে প্রায় 3 কোটি ঘনফুট পাথর লুট করে নিয়ে গেছে চোরের দল। এরই মধ্যে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার 80% পাথরই গায়েব হয়ে যায় এ সময়ে। পাথরহীন ধুধু বালুচরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাদা পাথর এলাকায় অভিযানে যায় দুদক। দুদকের যে অভিযান নিয়ে আলোচনা সমালোচনা, সেই অভিযানের পরই পাথর খেকো বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের নাম বেরিয়ে আসে। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, সাদা পাথর লুটপাটে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজেপির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। মহাপরিচালক জানান, কমিশনে প্রকাশ্যে অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে। সাদা পাথর লুটের ঘটনায় যে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে, এনফোর্সমেন্ট অভিযানের যারা ছিলেন আমাদের টিম, তারা ইতিমধ্যে এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছেন। তাদের দাখিলকৃত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে আমরা যতদূর জেনেছি যে সাদা পাথর লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং যারা যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করেই প্রতিবেদন দাখিল করা হয়েছে। দুদকের এই প্রতিবেদন প্রকাশের আগেই সরিয়ে দেওয়া হয় সিলেটের সাবেক ডিসি ও কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে। নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলা অনেকে গ্রেফতার হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি, যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন এবং আমরা যে জন্য এখানে। কাজ হয় বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভোলাগঞ্জ থেকে আর যেন একটিও সাদা পাথর লুট না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। বিকেলে সাদা পাথর পরিদর্শনে গিয়ে লুট হওয়া স্থানগুলো ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসন বলেন, সাদা পাথর চুরির পেছনের কারণও পর্যালোচনা করা হচ্ছে। পরিদর্শন থেকে ফেরার পথে কোম্পানিগঞ্জের টুকেরগাঁও এলাকায় অবৈধ পাথর রাখার অভিযোগে 3টি স্টোন ক্রাশার মিলের পাথর জব্দের নির্দেশ দেন সরওয়ার আলম। এর আগে সকালে জেলা প্রশাসকের দায়িত্ব নেন তিনি। সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেজন্য চেকপোস্ট কাজ করছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলে একটা কথা আছে। তো আমরা দেখি কি করা, যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে, যে যতটুকু অপরাধ করবে সে অনুযায়ী হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষ হয়েছে। 4 সেপ্টেম্বর রায় ঘোষণা। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের খালাসের রায় বহাল থাকবে আপিলেও। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রকৃত দোষীদের আড়াল করে রাজনৈতিক প্রতিহিংসাবশত তারেক রহমানকে মামলায় জড়ানো হয়। 2004 সালের 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর হয় গ্রেনেড হামলা। প্রাণ যায় 24 জনের। আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয় 11 জনের। তবে হাইকোর্টে খালাস পান এ মামলার সব আসামি। সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া সঠিক না থাকায় অবৈধ ঘোষণা করা হয় এই রায়কে। বৃহস্পতিবার এ মামলার চূড়ান্ত শুনানিতে আসামিপক্ষ বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের খালাসের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না, অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না, সেক্ষেত্রে যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন, কোর্ট সুমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন। এবং যেটা আমরা হাইকোর্ট বিভাগে এই প্রার্থনা করার পর হাইকোর্ট বিভাগ সেখানে ওনার জাজমেন্টে এটা লিখেছেন
যে নন অ্যাপিলিং অ্যাকিউজড অলসো উইল গেট দি বেনিফিট অফ দি জাজমেন্ট। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রকৃত দোষীদের বিচার নয়, বরং ২১শে আগস্ট গ্রেনেড হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। এই মামলায় লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বলেন, খালেদা জিয়াকে জড়াতে বারবার চাপ দেওয়া হয়েছিল। অভিযোগ, আসামিদের আটকে রেখে জবানবন্দি নেওয়া হয়েছে, যা নীতি বহির্ভূত। একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন, মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে। এইটা আমরা আদালতের নজরে এনেছি, নিম্ন আদালতের বিচারকদের জন্য এই ক্ষেত্রেও যেন কোনো একটা কিছু তারা বলেন। আর সর্বশেষ জনাব বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে। ৪ সেপ্টেম্বর রায়ের মধ্য দিয়ে ২১ বছর পর এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। কেরানীগঞ্জে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে পরিচালিত হয় এই কার্যক্রম। গুড়িয়ে দেয়া হয় ১ একর জায়গা জুড়ে অবৈধভাবে নির্মিত ৩টি ডকইয়ার্ড ও ২৮টি দোকান। নদীর জায়গায় অবৈধ ডকইয়ার্ড ও ২৮টি আধা পাকা দোকান, যা প্রায় ১ একর জায়গা বুড়িগঙ্গার বলে জানান বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। সীমানা পিলার থেকে অন্তত ১০০ ফিট ভেতরে এই স্থাপনা। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাল এলাকায় এই অবৈধ দোকানপাট ও ডকইয়ার্ড গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। সকাল 11:30 থেকে শুরু হয় এই অভিযান। 3টি ডকইয়ার্ড সহ আরও বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় অভিযানে। সিএস অনুযায়ী কিন্তু আমরা সীমানা পিলার দিয়েছি, তো সেই সীমানা পিলারের অভ্যন্তরে তারা কিন্তু অবৈধভাবে এই তাদের স্থাপনাগুলি গড়ে তুলেছে, যার ফলে আমরা অবৈধ স্থাপনা চিহ্নিত করে আমাদের কিন্তু তাদের কিন্তু উচ্ছেদের আওতায় এনেছি এবং গতকাল থেকে উচ্ছেদ প্রোগ্রাম আজ পর্যন্ত চলছে। কিন্তু আমরা বলতে চাই যে দখলদার যত শক্তিশালী হোক, যত বড়ই হোক, তাদেরকে আমরা ছাড় দিব না, তাদেরকে আমরা ভেঙে দেব। তবে ভুক্তভোগীদের অভিযোগ, অস্থায়ী কিছু যন্ত্রপাতি সহ সীমানার বাইরে কিছু স্থাপনাও ভাঙা হয়েছে। যে বডি সীমানার থেকেও 10 ফুট ভিতরে থাকা অবস্থা আমার জিনিসটা ক্ষতি করলো। মেশিনটা আছে 10 লক্ষ টাকার মেশিনটা, ওদিক থেকে ভিতরের থেকে টাইন না তারা ভাঙা ফেললো, এটা তো একটা পুরো অন্যায় করছে। আমরা তাদেরকে বলার সুযোগই তো নাই। এখানে তারা আরো লোকজনটা বাইরে লোকজন খাতে তারাই দেয়, লোকজন এখানে আসতেই দেয় না। সীমানা এটা যাচাই করে দেখেন আপনারা যে আমরা এটা সরকারি জায়গার ভিতরে আছি না বেসরকারির ভিতরে আছি। 2009 সালে জনস্বার্থে দায়ের করা একটি রিটের আদেশ দেয়া উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। উদ্ধার স্থানে চলাচলের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা জানান সংস্থাটি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর। এবার গাজা সিটি দখলের লক্ষ্যে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাত থেকে শুরু হওয়া স্থল অভিযানে প্রাণ গেছে অন্তত 81 ফিলিস্তিনির। ভয়াবহ হামলা চালানো হয়েছে জৈতুন ও সাবরা এলাকায়। হতাহতদের মধ্যে 7টি শরণার্থী শিবিরেই রয়েছেন 25 জন, যারা ত্রাণের অপেক্ষমান ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বুধবার রাত থেকে গাজা সিটি লক্ষ্য করে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইসরায়েলি তাণ্ডবের সবচেয়ে বেশি শিকার হয় জৈতুন ও সাবরা এলাকা। এই দুই অঞ্চলে বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এর পাশাপাশি 7টি শরণার্থী শিবির এবং জাবালিয়া চালানো হয় বিমান হামলা, যার মধ্যে 7টি রিফিউজি ক্যাম্পে নিহতদের বেশিরভাগই ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন। পরিকল্পিত মিশনের এটি প্রথম ধাপ বলে জানিয়েছে আইডিএফ। অপেক্ষার প্রহর শেষ হয়েছে। গাজা সিটি লক্ষ্য করে আমরা প্রথম ধাপের অভিযান শুরু করেছি। এরই মধ্যে এলাকাটির উপকণ্ঠের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, কারণ এখানেই হামাসের শক্ত ঘাঁটি রয়েছে। গেল মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরই তলব করা হয় 60,000 রিজার্ভ সেনা। এর পাশাপাশি 20,000 সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ডিভিশন এই অভিযানে অংশ নিচ্ছে। এ অবস্থায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এই মুহূর্তেই অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। এর পাশাপাশি সেখানে থাকা জিম্মিদেরও মুক্তি দিতে হবে। গাজা সিটিতে যে সামরিক অভিযান চলছে তা ঠেকাতে এর কোনো বিকল্প নেই।
এদিকে ইসরায়েলি হামলার কারণে দক্ষিণাঞ্চলের দিকে ছুটছেন গাজা সিটির বাসিন্দারা। রেড ক্রস কমিটি বলছে, নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার 21 লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ভারতের সাথে ভবিষ্যতে আরও জ্বালানি প্রকল্পে সহযোগিতায় আগ্রহী রাশিয়া, জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। হাইড্রোকার্বন খাতে সহযোগিতা এবং ভারতীয় বাজারে রুশ তেল সরবরাহে আমরা এরই মধ্যে সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছি। পাশাপাশি জ্বালানি সম্পদ উত্তোলনের জন্য যৌথ প্রকল্প হাতে নিতে আমাদের দুপক্ষেরই আগ্রহ রয়েছে, যার বিস্তৃতি হবে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে শুরু করে সুদূর প্রাচ্য এবং আর্কটিক উপকূলীয় অঞ্চল পর্যন্ত। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।